আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যে পরীক্ষায় ফেল করেছেন এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। ইসলামের ঠিকাদার কি জামায়াত ইসলামী? বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত ইসলামী। এই দেখেন ভিডিও টিডিও বাইরে বিভিন্নভাবে এখন তারা পাগলা হইয়া আর এই সরকারি দলের নেতা বা যারা আমরা জোটে আছি এদের বিভিন্ন ফটো কার্ড বানাইছে, কারো ভিডিও বানাইছে এবং দেখবেন আমাদের পোস্টে এসে গালিগালাজ করে, তার প্রোফাইলে গিয়ে দেখবেন দেশের রাজনীতির মাঠে সম্পূর্ণভাবে আগুন ধরে গেছে। দর্শক, গত 3 সপ্তাহ যাবত এনসিপির উপর যেই পরিমাণ হামলা করেছে আওয়ামী লীগ এবং বিএনপি যৌথভাবে, তাতে করে জামাত এনসিপি এবার তারা বসে নাই, এবার তারা শোধ দেওয়া শুরু করেছে। তাদের বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, অথচ জাতীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। একটা মানুষ যখন মুখ খোলে তখন বোঝা যায় তার মাকে ছিল, তার বাপকে ছিল, তার বংশ পরিচয় কি। আজকে তারিখ থেকে 1 মাসের মধ্যে এই বিএনপি হয় গণভোটের রায় বাস্তবায়ন করবে, না হলে বিএনপি ঠিকানা বিএনপি তৈরি করবে। তারেক রহমান, আপনার শিক্ষা হয়তো বেশি থাকতে পারে, আপনার সাথে জ্ঞান আল্লাহ আমাকে কম দেয় নাই। তারেক রহমান, আমার সৌভাগ্য যদি হয় আপনার সাথে টকশোতে বসতে চাই, ধরিয়ে দিব বিএনপির কোন কোন জায়গায় ভুল আছে। আজকে সারা বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ করে বলি, যারা আমাকে পাগল বলতেছেন, জুকার বলতেছেন, টোকাই বলতেছেন, আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করছি, যদি বাপের পোলা হয়ে থাকেন এই হকারের সাথে টকশোতে বসেন। বিএনপির কত বড় নেতা আমি দেখবো। টকশোতে বসেন, 5 আগস্টের পরে বিএনপির কোন কোন নেতা জাতির সাথে গাদ্দারি করছে এদেরকে ন্যাংটা করে দিব জাতির সামনে। আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার ক্ষতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন, দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। একটা অনুষ্ঠান ছিল শহীদ পরিবারদের নিয়ে, আয়োজনে বিএনপি। ওই অনুষ্ঠান পরিচালনা করতেছিল দীপ্তি। মনে পড়ে দীপ্তির কথা? চেহারা দেখলেই চিনবেন। এখানে মূল ঘটনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেহেদী আমিন সাহেব আসছে জুলাই পরিবার সাথে কথা বলবে, শহীদ পরিবার সাথে কথা বলবে। উনি যখন দাঁড়াইছে কথা বলার জন্য, তখন ওনার কোনো কথা কেউ শুনতেছে না। হ্যাঁ, ওনারা প্রতিবাদ করতেছে যে আমরা এইসব কথা শুনতে চাই না, আমরা জুলাই সনদপত্রের স্বীকৃতি চাই, গণভোটের স্বীকৃতি চাই। ওই এদিক সেদিক কথাবার্তা শুনতে শুনতে তো কান ঝালাপালা। ওইটা মাইনা নিতেছে না কিন্তু এই শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধা যারা ছিল, যারা জুলাইতে হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, তারাও ছিল, তাদের পরিবারও ছিল, কিন্তু তারা ওনার কথা শুনতে রাজি না। কিন্তু দীপ্তি বারবার বুঝাইতেছে কেন এসেছেন, উনি এখানে কেন এসেছেন? আপনাদের কথা শোনার জন্য এসেছে না, মানে বুঝাইতে চাচ্ছে। আসলে বুঝছেন, চালাক তো। চালাকিটা কি করছে জানেন? সে কিন্তু বলতেছে, বারবার বলতেছে আপনারা বসেন, আপনাদের জন্যই তো উনি আসছে, ওনাকে পাঠিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে কথা বলার জন্য। বারবার রিপিট করতেছে, তার মানে কেউ কথা শুনতেছে না, এটাই তো বুঝাই দিতেছে। উনি তো জানে ওনার এই কথাটুকুই ভাইরাল হবে, চারিদিকে ছড়ায়া যাবে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী পাঠাইছে শহীদ পরিবারের সাথে কথা বলার জন্য, যে আসছে তার সাথে কথা বলতে রাজি না। তাদের একটাই দাবি জুলাই। ওই থানাই ফানাই কথা শুনতে রাজি না। হ্যাঁ,
মা আপনার কান্না শোনার জন্যই তো উনি এসেছেন। আপনি ওনার কথা শুনেন, হ্যাঁ, কিন্তু কেউ কথা শুনতে রাজি না। আর এই দীপ্তি বারবার রিপিট করেই যাচ্ছে কথা শুনেন, আপনি কথা শুনেন, তার মানে কথা শুনতেছে না, এটাই বুঝাইয়া দিছে। পিএম এর উপদেষ্টা হুমায়ুন সাহেব কিন্তু একেবারেই নাজেহাল হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে, কেউ কোনো কথা শুনতেছে না। কি কথা শুনবে? ওই পুরনো একই কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা তো আপনাদের কষ্ট বুঝি, আপনাদের চোখের পানির মূল্য আছে আমাদের কাছে, এরকম কথা বলতে চাইছিল, কেউ শুনে না, শুনবে না ভাই, আর শোনার টাইমও নাই। পরিস্থিতি এমন দিকে চলে যাইতেছে, মনে হইতেছে কি জানেন, পুরো একটা টাইম বোমের উপরে বৈশা আছি আমরা। হ্যাঁ, পুরো জাতি একটা টাইম বোমের উপরে বৈশা আছে, আর ওই ভিতরে টিক 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 করে কাটা ঘুরতেছে, কখন না ভাই ফাইটা যায় এই ভয়ে আছি। হ্যাঁ ভাই, এই ভয়ে আছি। কারণ কি জানেন, কেউ কোনো কথা দিয়া কথা রাখতেছে না। আবার দেখেন কার সাথে কার ফাইট চলতেছে ভাই, কার সাথে লড়াই করতেছেন, তারা তো ভাই জুলাইয়ের সাথে জড়িত। একটা জিনিস খেয়াল করেন, বিরাট একটা দল কার সাথে ফাইট দিতেছে, জুলাইয়ের সাথে যারা জড়িত তাদের সঙ্গে। এটা কি মানায়? মানাইলো ভাই, মানায় না, কেউ মাইনা নিতে পারতেছে না। যার জন্য দেখেন ওনাদেরই অনুষ্ঠান, ওনাদেরই আয়োজন, কিন্তু ওনাদের দলের ভিতরেও কিন্তু অনেক শহীদ পরিবার এখানে আছে, তারাও মাইনা নিতেছে না। যারা বিএনপি করে তারাও মাইনা নিতেছে না। কারণ একটাই ভাই, কথা দিয়ে যে কথা রাখেন না, এটা এখন প্রমাণিত সত্য। আপনারা কিছু ভুল তো কইরাই ফেলাইছেন, নিজেরাই তো বইলা ফেলাইছেন, তখন আমরা অ্যাক্টিং করছি, অভিনয় করছি, জাতীয় নির্বাচনটা যেন হয়ে যায়। গণভোট টোট আমরা মানি না, এবং না মানার দিকেই আপনারা এগিয়ে যাচ্ছেন। বারবার অনেক রকম কথা বলেন, কিন্তু মূল কথা আপনারা মানেন না। আর এই না মানাটা প্রমাণ হয়ে গেছে গত ৬-৭ দিনের যেসব ঘটনাগুলো ঘটছে এনসিপির সাথে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আবার শুনলাম নারায়ণগঞ্জ থেকে ঘোষণা দিছে নাসিরউদ্দিন পাটোয়ারি অবাঞ্ছিত নারায়ণগঞ্জে। খেয়াল করছেন একটা জিনিস, গঞ্জ জড়িত যেসব জেলার সাথে, যেমন ওই যে গোপালগঞ্জ, দেখেন ওইখানে এনসিপির বিরুদ্ধে সবাই, আবার এদিকে গোলাপগঞ্জ, এই যে এর মধ্যে ঘটনা ঘটে গেল, তারাও কিন্তু এনসিপির বিরুদ্ধে, এই জুলাইয়ের বিরুদ্ধে। আবার হবিগঞ্জ, ওইখানেও কিন্তু এনসিপির বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে। আবার আসলো নারায়ণগঞ্জ একই কথা। এর মধ্যে শুনছি বগুড়া তো একজনকে অবাঞ্ছিত ঘোষণা করছে, সেটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি না, অন্য একজন। এভাবে একজন একজন করে অবাঞ্ছিত ঘোষণা করতে থাকেন। হ্যাঁ, সারা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা কইরা দেন, কিন্তু মূল কথাটা কি জানেন, মানুষে কি দেখতে পাইতেছে, সাধারণ মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে, তারা একটা জিনিসই বুঝতেছে, যাদের কারণে এই জুলাই, তারাই আজকে বিপদে। হ্যাঁ, তাদের সঙ্গেই লড়াই চলতেছে বর্তমান সরকারি দল ভার্সেস এনসিপি। আবার এটাও বলতে পারেন সরকারি দল ভার্সেস পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি। ও নিজেই বলছিল ভাই আর কথা বলুন না, কিন্তু আবার কথা বলতেছে। আজকে ওনাকে জিজ্ঞাসা করছে, ওইখানে সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করতেছে, মানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জিজ্ঞেস করতেছে, ভয় পাইছেন নাকি? প্রশ্নটা বুঝেন, ভয় পাইছেন নাকি? একটু হাসি দিল, হাসি দিয়ে যে কথাগুলো বললো দেখেন, নিজেরাই শুনেন, দেখেন হাসতেছে। থামতেছে না ভাই, পুরা গ্যাংস্টার বানায় দিছে বর্তমান সরকারে। এবং সালাউদ্দিন সাহেব তো ছাইরা কথা বলে না, একেবারে পুরো, আপনারা নিজেরাই তো শুনলেন। থামাইতে পারবেন এই মুখ বন্ধ করা যাবে না। এরকম বিরোধী দলই তো দরকার, যে বিক্রি হবে না, যে কারো পকেটের মধ্যে ঢুকবে না। জামাত ইসলাম কিন্তু এনসিপি কে সাপোর্ট দিছে, দেরিতে হইলেও কিন্তু মুখ খুলছে, কথা বলছে যে এটা তো কোনো নিয়ম হইতে পারে না। কেউ যদি প্রতিবাদ করতে চায় তাহলে রাজনৈতিক ভাবে প্রতিবাদ করুক, কারো গায়ে হামলা করা যাবে না। আইন হাতে তুলে নিবে কেন সরকার? হ্যাঁ ভাই, সরকার নিজে আইন হাতে তুলে নিছে, সরকারের হাতেই ওই আইন ব্যবহার করতেছে। বিবাদটা কি নিয়ে ভাই? সিম্পল একটা ব্যাপার, 70% মানুষের গণভোটের রায়টা কোথায় গেল, ওইটাই তো খুঁজে বেড়াইতেছি আমরা ভাই। গত 6 মাসের যা কিছু দেখলাম, এই বর্তমান নির্বাচিত সরকার আসার পর হতাশ হবার মতো অনেকগুলা কারণ আছে। মুখে ওনারা যা কিছুই বলুক, অন্তরে ওনাদের অন্য কিছু। ওই যে আমাদের নোয়াখাইলা ভাষায় বলে, আয় রেনি বন্ধুর মুখ দিকে, আর বন্ধু রেনে আর হুঁদের দিকে। কথাটা বুঝেন, আমি তাকাই বন্ধুর মুখের দিকে, আর বন্ধু তাকায় আমার পিছন দিকে, হুঁদের দিকে। মানে ওর নিয়ত ভালো না, আমি বন্ধুর মুখের দিকে তাকাই আছি, আমার বন্ধু খাইলো কিনা, মুখটা শুকনা কেন, আর ওই শালা কিন্তু আমার পিছনের দিকে তাকাইতেছে। তার মানে বুঝছেন, সরকারের যে নিয়ত ভালো না,
এই ব্যাপারটা বুঝা ফেলাইছে সরকার, যে পিছনের দিকে তাকায় রয়েছে তার যে অন্যরকম একটা উদ্দেশ্য, এইটা কিন্তু পাবলিক ক্লিয়ার, এখন জনসাধারণ একেবারেই ক্লিয়ার, আয়নার মতো পরিষ্কার করে দিচ্ছে গত 5-6 দিনে। এর মধ্যে তো দেখছেন জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেছে। একটা সাধারণ মানুষ যদি 500 টাকা নিয়ে বাজারে যায় ভাই, ও মাছ কিনবে না সবজি কিনবে, কোনোটাই কিনতে পারবে না। মাছ কিনতে গেলে 8 টাকা থাকে না, আর সবজি কিনতে গেলে মাছ কিনতে পারবে না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের অবস্থা কাইল হয়ে যেতেছে। এইসব নিয়ে কোনো কথা নাই, কেউ কোনো কথা বলতেছে না। তারা বলতে চায় কি, এই যে বন্যা হয়ে গেল, বন্যার কারণে এই জিনিসপত্রের দাম বাড়ছে। বন্যা তো আমরা দেখছি ভাই, ওই ডক্টর ইউনূসের আমলেও বন্যা দেখছি, ভয়াবহ বন্যা হয়েছিল, দাম তো তখন বাড়ে নাই। এটা বাড়ছে সিন্ডিকেটের জন্য, চাঁদাবাজির জন্য। ওই যে মনে করেন চিটাগাং থেকে একটা মাল রওনা দিল, ঢাকায় আসতে আসতে যে চাঁদা দিতে হয় রাস্তায় রাস্তায়, ওই জন্য এই জিনিসপত্রের দাম বাড়তেছে। এগুলা নিয়ে কোনো কথা নাই। এগুলা নিয়ে কথা বলার জন্য তো বিরোধী দল দরকার, আর বিরোধী দল এসব বললেই বলে ওরা জুলাই নিয়ে ব্যবসা করতেছে, এবং এই জুলাইকে নিয়ে যা ইচ্ছা তাই তো বলে। ওই যে একটা মহিলাকে রাস্তায় ছাইড়া দিছে ভাই, জুলাই নিয়ে যা ইচ্ছা তাই বলে। যাই হোক, এখন যদি থামে, কারণ বাম হাতে খাইছে, ভীষণ ভাবে একটা খাইছে বাম হাতে। এরকম মার্কেটে ভাই অনেকরে ছাইড়া দিছে, টক শোতে আইসা বিভিন্ন জায়গায় কথা বলতে যায় এই জুলাইকে ছোট কইরা কথা বলে। ইদানিং আরো বেশি বলে, উৎসাহ পেয়ে গেছে তো, কারণ সরকার কিছুই বলে না, বরঞ্চ সরকার তাদেরকে পুরস্কার দেয়, যেভাবে রাশেদ খানকে পুরস্কার দিছে। এখন তো ভাই কান্নাকাটি করতেছে, আম তারেক, আমার ভাগেরটা কোথায়, আমাকে কোথায় দিবেন, দেন। তবে আমি বলবো রাশেদ খানকে যেখানে দিছে না, আরো উপরের জায়গা দেওয়া উচিত। কারণ কি জানেন, উনি সমস্ত বিএনপি কে ছাড়াই গেছে। আপনারা যারা ভাই গত 40 বছর যাবৎ বিএনপি করেন, কিছুই করেন নাই। উনি 4 দিনে যেটা কইরা দেখাইছে, যার জন্য ওনাকে আরো বড় পদে দেওয়া উচিত। শেখ হাসিনা তাই করতো, কিন্তু যারা তার হাতের মুঠায় থাকতো না, 2 হাত ধইরা তাদেরকে দিত। হ্যাঁ, 2 হাত ধইরা দিত, যেভাবে বেনজিরকে দিছিল। হ্যাঁ ভাই, উনি নিতে নিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, উনার সমস্ত জমি, টুকরা টাকরা জমি যা আছে, এবং এই যে গোপালগঞ্জেতে যে জমি আছে, সব জমি যদি একসাথে জোড়া দেন, একটা উপজেলা বানাইতে পারবেন। হ্যাঁ, একটা উপজেলা বানাইতে পারবেন। আর ওনার ধন সম্পদ যা কিছু আছে সব তো পাচার কইরা দিছে। এখন উনাকে দুবাইতে ধরা হয়েছিল, আমরা বললাম ইন্টারপলের মাধ্যমে ধইরা নিয়ে আসবো। এই ধরার পিছনে আমাদেরই হাত। এই বেনজিরকে আইনের আওতায় নিয়ে আসবো। সালাউদ্দিন সাহেব খুব জোর গলায় বলছিল, এমন কথাও বলছিল যে ওরা কাগজপত্র চাইছে দুবাই থেকে, আমরা 3 দিনের মধ্যে সেই কাগজপত্র সব পাঠাইয়া দিছি। সাংবাদিক যখন জিজ্ঞাসা করলো, ওনারা তো ছাইরা দিছে, এখন কি বলবেন? নো, আমরা ওখানে ল ফার্ম বানাইছি, আমাদের কাজ চলতেছে ভিতরে ভিতরে, তাকে দুবাইয়ের বাইরে যাইতে দিবে না, দুবাইয়ের মধ্যেই তাকে থাকতে হবে। ওই কন্ডিশনে তাকে জামিন দেওয়া হয়েছে। ভাই কেমনি কি করবেন, ওনারা আনতে পারবেন? ওই যে আরব খানের কথা মনে আছে আপনাদের? ওই যে আমাদের জুলকারনাইন শাহের সাথে যে বিবাদটা হইলো, ঝগড়াটা হইলো, ওই যে আরব খান বলতেছিল আপনি 500 টাকা সাংবাদিক, তখন কিন্তু জুলকারনাইন সাহেব খেপা গেছিল, ভীষণ ভাবে রাইগা গেছিল, বলছে তোরে আমি দেখাই দেবো, 3 দিনের মধ্যে তোরে আমি দেখাই দেবো আমি কে, আমি আল জাজিরার সাংবাদিক, তোরে দেখাই দেবো। দেখাইতে পারছে? পারে নাই। ওই যে ভাতের হোটেলের হারুন, সেও কিন্তু বলছিল ইন্টারপোলের মাধ্যমে আরব খানকে ধইরা নিয়ে আসবো। এই আরব খান কিন্তু একজন পুলিশকে মার্ডার কইরা এই দুবাইতে পালায় আছে। এই আরব খানই হচ্ছে বেনজিরের ডাইনার। এই দুবাইতে যত টাকা পয়সা পাচার করছে, প্রায় 5-6টা দেশে পাচার করছে, দুবাইয়ের টাকা পয়সাগুলো দেখাশোনা করতো এই আরব খান। আর ওই টাকার জোরেই কিন্তু বের করে ফেললো। আপনারা বলতে পারেন ওই দেশে কি ঘুষ চলে? ভাই দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম। টাকার কাছে ভাই মাথা নত করে ফকিরও, রাজাও, রাজা বাদশাহও মাথা নত করে টাকার কাছে। আর ওই আইন কিনতে পারবে না কোনো কথা। সরকার তো 3 দিনের মধ্যে কাগজপত্র পাঠাই দিয়ে বসা ছিল। আমাদের যে রাষ্ট্রদূত আছে ওই দুবাইতে, উনি কি করছে? ঘোড়ার ডিম করছে, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, নীরবে বাইরে চলে গেল। আর ধরা যাবে না, কাউ কি আনা যাবে না ভাই। মানি ইজ বিগ পাওয়ার। এই পৃথিবীতে টাকাই সবকিছু। এই যে দেখেন নাই ইসলামিক ব্যাংকটা কিভাবে নিয়ে গেল, কতগুলা মানুষের, হাজার হাজার মানুষের চাকরি চলে গেল। কেন হইলো? সবকিছু টাকার খেলা। ওই ইসলামিক ব্যাংক তো টাকার খনি, ওইটাকে হাতে নিতেই হবে। অর্থনৈতিক ভাবে জামাত ইসলামকে দুর্বল করে দিতে হবে, এনসিপি কে দুর্বল করে দিতে হবে। কিন্তু দুর্বল করতে পারবেন না। কারণ কি জানেন? ওনাদের মেইন শক্তি কোথায়? ওই যে ইমানের জোর। ইমানের জোরটা হইলো মেইন শক্তি। সারা পৃথিবীতে অনেক রকম জেএনজি আছে ভাই। আমরা দেখলাম এই যে দিল্লিতে দেখলাম, নেপালে দেখলাম, শ্রীলঙ্কায় দেখলাম। কিন্তু বাংলাদেশের জেএনজি কারা? এটা মাথায় রাখতে হবে। এরা হলো মুসলমান জেএনজি। এর ইমানের জোর অন্যরকম তো। আর ওই ইমানি জোর থাকলেই বুলেটের সামনে দাঁড়াইতে পারে, আবু সাইদের মতো দাঁড়াইতে পারে।
এরকম ভাই লক্ষ লক্ষ আবু সাহেদ রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনারা 70% মানুষের গণভোটের রায় না দিবেন, ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না। মানুষের বিশ্বাস নিয়ে আপনারা যে ছিনিমিনি খেলছেন, 70% মানুষ ভোট দিল, এটা নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছেন, মানুষের মন ভাঙা দিচ্ছেন। মানুষের মন ভাঙা মানে কি জানেন? ছোটবেলায় শুনতাম কারো মন ভাঙা মানে মসজিদ ভাঙা। আমি মনে করি এই যে মন ভাঙছেন না, মসজিদ ভাঙা দিচ্ছেন, মনের মসজিদ ভাঙা দিচ্ছেন আপনারা। আর এই গণভোটটাই ছিল ভাই ওই নতুন বাংলাদেশের যে রাস্তায় যাবেন, ওই রাস্তা যাওয়ার চাবি, ওই তালাটা খোলার চাবি ছিল এই গণভোট। সেটাকে অস্বীকার কইরা বেশি দূর আগাইতে পারবেন না। ওই যে মন ভাঙা আর মসজিদ ভাঙা, এটা মাথায় রাখেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভয়াবহ ঘটনা যেটি ঘটেছে এবং এটি অত্যন্ত হৃদয় বিদারক, মর্মান্তিক বটে। এই ঘটনা সম্পর্কে অল্প একটু আলোকপাত আপনাদের সামনে করা দরকার। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন তাজুল ইসলাম ছিল, জাতিসংঘ থেকে মানবাধিকার কমিশনের সদস্যদেরকে ডেকে এনে, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে ডেকে এনে, সাংবাদিকদেরকে ডেকে এনে তিনি আয়নাঘরের সন্ধান লাভ করেছিলেন। তার কিছুদিন পরে তো তাজুল ইসলাম চলে গেল। এখন নতুন যিনি আসছেন তিনিও নতুন আরেকটি আয়নাঘরের সন্ধান পেয়েছেন গুমঘর, রাজধানীর উত্তরায় র্যাবের একটি কার্যালয়ের ভিতরে। সেখানে পূর্বের মতোই কিভাবে সেই আয়নাঘরের যে ছোট ছোট রুমগুলো, সেগুলো তারা বন্ধ করে দিয়েছে, চিহ্ন পর্যন্ত মুছে দিতে চেয়েছে। অথচ সেইটা তারা ওখানে গিয়ে বুঝতে পেরে, এতদিন হয়তো অনেকেই ভাবতো তাজুল ইসলাম জামাত করে, তিনি জামাতের লোক, এই জন্য এটা করছে। বিএনপি সরকারও কিন্তু এটার প্রতি এত বেশি উৎসাহ দেখাচ্ছিল না, কিন্তু এই নতুন চিফ প্রসিকিউটর তিনি গিয়ে সেটা বের করেছেন খুঁজে। আমরা অল্প একটু দেখাই যে রুমগুলোর কি অবস্থা, একটু দেখুন। সাধারণত বাড়ির যে রুমগুলো আমরা করে থাকি, সেরকম একটি বা দুটি রুমের ভিতরে 10টি সেল করা হয়েছে। এগুলোর যে আয়তন, এই যে দেখুন, এই যে ছোট্ট একটি, এখানে যদি আমরা দেখাই, এখানে একজন মানুষ এর ভিতরেই কিন্তু তার মাসের পর মাস কেটে গেছে। এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারপতি তারা এসছেন। এই যে মানে নির্যাতনের যে বর্ণনা আজকে এখানে চিফ প্রসিকিউটর দিয়েছেন, সেখানে দুটি বিষয় এসছে। এক হচ্ছে ওই সময় নির্যাতন করা হয়েছে, আরেকটি হচ্ছে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এই যে আয়নাঘরের সন্ধানটা মিলল, প্রথম আলো প্রথমে এটাকে রিপোর্ট করলো যে তথাকথিত আয়নাঘরের সন্ধান। দেখুন, এরপরে যখন তুমুল প্রতিবাদ শুরু হলো বিশিষ্ট ব্যক্তিবর্গদের কাছ থেকে, এমনকি ফাহাম আব্দুল সালাম পর্যন্ত একটি ফেসবুক পোস্ট দিলেন, তারপরে জুলকারনাইন শায়ের লিখলেন, তারপরে এই প্রথম আলো। এদেরকে আসলে গালি দেবার ভাষা আমাদের জানা নাই। আমার ভাই ও বোনেদের ভিতরে যদি কেউ গালি জানেন তাহলে দিয়ে যাইয়েন। অল্প কিছুক্ষণ পরেই সেই তথাকথিত শব্দটা তুলে দিয়েছে ঠিকই, কিন্তু ওই আয়নাঘর বা গুমঘর ওই শব্দটাকে দেখেন ইনভার্টেড কমার ভিতরে ভরে দিয়েছে। এরা এত বড় শয়তান, এত বড় মাদার, আর বললাম না বাকিটুকু। এদের জন্ম হয়েছে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো বীজ দিয়ে এদের জন্ম হয়েছে। কোনো মানুষের দ্বারা এদের জন্ম হয়েছে কিনা আমার জানা নাই। ফাহাম আব্দুল সালাম ভাই বলেছেন যে ওরা তখনই এই আয়নাঘরকে তথাকথিত না বলে আয়নাঘর বলবে, গুমঘর বলবে বা টর্চার সেল বলবে, যখন এই মতি আর মাহফুজ, এই দুই হারাম খোরকে ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। ওর ভিতরে ঢুকিয়ে বছরের পর বছর যখন রাখা হবে, যেরকম রাখা হয়েছিল আরমানকে, যেরকম রাখা হয়েছিল আমান আজমিকে, আরো হাজার হাজার মানুষকে যেভাবে এখানে গুম করে রাখা হয়েছিল, ওদেরকে এরকম না রাখা পর্যন্ত ওরা কোনোদিন এটা বুঝবে না। সেনাবাহিনীর একজন চৌকস অফিসার, তিনি যখন জেনে গিয়েছিলেন পিলখানা হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, তার কাছে রেকর্ড চলে এসেছিল। সেই রেকর্ড চলে আসার পরে এই জাহিদকে হ্যান্ডকাপ পরিয়ে 16টি গুলি করে হত্যা করেছিল মনিরুল, ডিবির ওই কুখ্যাত মনিরুল। জাহিদকে জঙ্গি আখ্যা দিয়ে এই ঘটনাকে আড়াল করেছিল এই প্রথম আলো আর ডেইলি স্টার। প্রথম আলো পত্রিকা আমরা বন্ধ করতে বলি না, ডেইলি স্টার পত্রিকা আমরা বন্ধ করতে বলি না। পত্রিকা দুটি বন্ধ করা দরকার নাই, ওইখানে একজন সৎ, যোগ্য এবং বাংলাদেশপন্থী প্রশাসক বসিয়ে দেওয়া হোক, অডিটর নিয়োগ দেওয়া হোক। কোথা থেকে টাকা আসে, অর্থের উৎসটা কোথায়, ওর অর্থের কানেকশনটা কোথায়, কোন জায়গা থেকে ওর অর্থ আসে, ওর সার্ভার রুম কোথায়, এগুলো সব অডিটর নিয়োগ দিয়ে এগুলো বের করা হোক। তদন্ত করা হোক এদের বিরুদ্ধে, কোন কোন জায়গা থেকে এদের ফান্ড আসে, কার কথা মতো এরা চলে, কার ডক্ট্রিন অনুযায়ী এই দুটি পত্রিকা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে, এরা কার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চায়। ওই যে মিছিলের কথা বলেছিলাম, সেই মিছিলটা আগে একটু শুনুন, তারপরে পিছনের কাহিনীটা আপনাদেরকে বলছি। এই মিছিলটা হয়েছে মূলত আজ ছাত্রদল শহীদুল্লাহ হলে ছাত্র শিবিরের সাথে হল প্রভোস্টের বৈঠক চলাকালীন সময়ে গিয়ে হামলা করেছে ছাত্রদল। যেহেতু হল প্রভোস্ট এখন ছাত্র দলের তাদের নেতা, তাহলে তারা এই হামলাকে যখন মোকাবেলা করতে পারে নাই, ট্যাকেল দিতে পারে নাই, এই ব্যর্থতার অজুহাতে হল প্রভোস্ট তিনি পদত্যাগ করেছেন। এখন কেন হামলাটা করলো? শহীদুল্লাহ হলের জিএস ইব্রাহিম খলিল, এই ছেলেটির হলে তার এলাকা থেকে দুজন কওমি পড়ুয়া মাদ্রাসা ছাত্র তার রুমে আসে, তার মায়ের পূর্ব পরিচিত, মায়ের পক্ষের আত্মীয়। এখন আপনারা যারা ঢাকায় থাকেন, এলাকা থেকে লোকজন আসে পরে কি বলে দেন যে না আমার এখানে থাকা যাবে না, ইব্রাহিম খলিল সেই কাজটি করেছে। আর ওই দুই কালপ্রিট যে
কমই। এই হারামজাদাগুলো মাইক পাইলে পরে মহিলাদের বিপক্ষে ওয়াজ করবে, আর সুযোগ পাইলে পরে পুরুষদের সাথে সমকামিতা করবে। এই দুটোরে শাহবাগের মোড়ে এনে একেবারে ঝুলিয়ে দিতে হবে। ওরা ইসলামের 12টা বাজাই দিল এই হারামজাদাগুলো। ইব্রাহিম খলিলের রুমে আসছে কওমি মাদ্রাসার ছাত্র দুটোই, ওদেরকে রেখে ইব্রাহিম খলিল পরের দিন ক্লাসে করতে গেছে, ক্লাস থেকে ওই পথ দিয়েই আর একটা ট্যুরে চলে গেছে। এদের সাথে কোনো যোগাযোগ নাই। আর ওরা পরের দিন ওখানে থেকে ফোন দিয়েছে যে ভাই আমরা চলে যাচ্ছি, ডাক্তার দেখানোর জন্য আসছিলাম, ডাক্তার দেখানো শেষ, এখন চলে যাচ্ছি। ঠিক আছে যাও। এদের সাথে কিন্তু আর কোনো দেখা নাই ইব্রাহিম খলিলের। এরপরে কি হয়েছে, এইখানে তারা সমকামিতা করতে যে ইব্রাহিম খলিলের যে রুমমেট তার হাতে ধরা পড়েছে। ধরা পড়ার পরে সে ওই দুজনের ভিডিও করেছে, আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে, ভিডিও করেছে। এবং ভিডিও করার পরে তার তো এই যে রুমমেট, এর তো দায়িত্ব ছিল যে যেহেতু সে জিএস ওই হলের এবং ওই রুমের রুমমেট, তার আত্মীয়, তাকে জানানো উচিত ছিল না যে ভাই আপনার যে আত্মীয় আসছে তারা এই দুজন এই অবস্থা। তাইলে তো ইব্রাহিম খলিল এখানে ব্যবস্থা নিতে পারতেন, তিনি তা জানান নাই। 27 তারিখ, 28 তারিখ, 29, 30, 31, 1 তারিখে এই রুমমেট ছাত্র দলের মাধ্যমে এই ভিডিও পাবলিশ করেছে। তাহলে উদ্দেশ্যটা কি? এই ইব্রাহিম খলিলের যে রুমমেট ছিল এই কালপ্রিট ও কম কালপ্রিট নয়, এই দুজনের কাছ থেকে ও টাকা খেয়েছে। টাকা খেয়ে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ছাত্র দলের নেতারা যখন জেনে গেছে তখন হয়তো বলেছে যে আমার আরো কিছু টাকা দাও, তাহলে তোমাদেরকে একটা ভিডিও দেবো, দিয়েছে। এইটাকে ধরা হোক, এইটাকে ধরলে পরে আসল ঘটনা বেরিয়ে আসবে। কেন ও 5 দিন এটা গোপন রাখলো আর ইব্রাহিম খলিলকে কেন জানালো না? যাই হোক, এরপর ইব্রাহিম খলিল যখন এটা শুনেছে তাকে ফাঁসানো হচ্ছে, বলা হচ্ছে শিবিরের রুমের সমকামিতা, অর্থাৎ ছাত্র শিবির সমকামী। যাই হোক, ছাত্র শিবির এবার ওই প্রবোস্টের কাছে গিয়ে সিসিটিভির ফুটেজ চাইছে। এখন এই সিসিটিভির ফুটেজ আনতে গেলে তো ছাত্র দলের ইস্যু শেষ, কত কোনো ইস্যু নাই। ছাত্র দলের তো এখন রাজনীতি করার কোনো ইস্যু নাই। বাংলাদেশ চলচ্চিত্রে শিল্পী সমিতির একজন সদস্য যিনি মেকআপ ম্যান বাবুল, এই বাবুল মেকআপ ম্যানদের কাজ কি? মহিলাদেরকে মেকআপ করিয়ে দিয়া চলচ্চিত্রের নায়িকাদের। এখন ওর দাঁড়িয়ে আছে, ও কোনো একটা অনুষ্ঠানে একটা মেয়ের সাথে নেচেছে, ওদের কাজই তো এটা। ছাত্র দলের ছেলেপেলে কি করেছে, এই ভিডিওটাকে ছেড়ে দিয়েছে কিভাবে? জামাতের উপজেলা আমির মেয়ে সহ কট। এবার বাবুল তো সরাসরি এসে লাইভে এসে, ফেসবুক লাইভে এসে তুলোধনা করলো যে তোরা আমার তো কোনো সমস্যা নাই, কারণ আমি এটাই করি, এইটা আমার, এটা ভাইরাল হলেই কি আর না হলেই কি। তো আমার কথাই বলছি, আমি তো জামাতের কেউ না, আমি তো শিল্পী সমিতির সদস্য, আমি মেকআপ ম্যান, আমি মেয়েদের সাজাই বেড়াই। তাহলে ওখানে জামাতের নেতাদের আনার দরকার কি? আবার এই কয়েকদিন আগে এই যে টেকনাফ উপজেলায় আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, ইয়া বড় দাড়ি, তারপরে মাথায় টুপি, জুব্বা পরা, ইয়াবা সহ ধরা পড়লো। তার কোচের ভিতর থেকে ইয়াবা বের করলো। ইসলামী ব্যাংক থেকে চাকরি চলে গেছে, এরকম কিছু ছেলেপেলে দেখলাম, সেটা শেয়ার দিয়েছে তারা চিটাগাং কেন্দ্রিক। এরা শেয়ার দিয়েছে যে জামাতের উপজেলা আমির গ্রেপ্তার। বাস ছাত্র দল এবং বিএনপি ওইটা সমানে পোস্ট দেওয়া শুরু করলো। পরে তো ফ্যাক্ট চেকার এবং ওই যে দা ডিসেন্ট, তারপর ইত্তেফাক, ওরা আবার ওইটা ইয়ে করেছে, ওরা আবার ওইটা প্রমাণ করেছে যে না, আসলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সে। এই হলো অবস্থা। তো যাই হোক, ওরা চিন্তা করলো যে এখন যদি সিসিটিভির ফুটেজ নেয় তাহলে তো আমাদের ইস্যু শেষ, রাজনীতি করতে পারবো না শিবিরের বিরুদ্ধে। তখন তারা যে ছাত্র শিবিরের উপরে এবং প্রবোস্টের উপরে একসাথে আক্রমণ চালিয়েছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে। তারই প্রতিবাদে ঢাবি ছাত্র শিবির তারা তাৎক্ষণিক একটি প্রতিবাদ সমাবেশ করেছে, মিছিল করেছে। সেই মিছিল থেকে এই স্লোগানটি উচ্চারিত হয়েছে। কারণ এই স্লোগানের তো সত্যতা আছে, আমরা তো সারা দেশে দেখতে পাচ্ছি। ছাত্রদল এবং ছাত্রলীগের চরিত্র ক্রমান্বয়ে এক কাতারে এসে দাঁড়াচ্ছে। জানি না আমরা ছাত্রদলের শুভবুদ্ধির কবে উদয় হবে, ছাত্রদল কবে ছাত্রদল হবে, ছাত্রলীগের চরিত্র ছাত্রদলের ভিতর থেকে কবে বের করে তারা ছাত্রদল হবে, আমরা সেইটা দেখার জন্য অপেক্ষা করছি। প্রিয় ভাই বোনেরা, এই পুরো বিষয়টি শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।